এই ভিডিওটাতে আমি 41 নম্বর উপপাদ্যটা বোঝাবো। আমি আমার লাস্ট ভিডিওতে 40 নম্বর উপপাদ্যটা বুঝিয়েছি এবং ওই উপপাদ্যটা এখানে কাজে লাগবে। ঠিক আছে, ওই উপপাদ্যটা জাস্ট কাজে লাগবে, ওই উপপাদ্যটা কিছু লিখতে হবে না। তো 41 নম্বর উপপাদ্যটা আমাদের বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু যাই হোক, ধর আমি একটা বৃত্ত আঁকলাম, তার বাইরের যে কোনো একটা যদি বিন্দু নিই, সেই বিন্দু থেকে তোমরা হচ্ছে স্পর্শক আঁকার চেষ্টা করবে। স্পর্শক মানে হচ্ছে বৃত্তটাকে টাচ করে যাবে, ঠিক আছে, বৃত্তকে ভেদ করে বৃত্তের ভেতর ঢুকবে না, জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে। তো ওরকম যদি লাইন টানার চেষ্টা করো, দেখবে তোমরা দুটোই মাত্র লাইন পাবে, দুটোর বেশি লাইন পাবে না। তাই বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা হবে তাদের দৈর্ঘ্য সমান হবে এবং ওই দুটো স্পর্শবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাও হবে সমান। দুখানা স্পর্শক দিয়ে যে কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন হবে সেটাও হচ্ছে সমান। সেটাই আমাকে এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তাহলে আমি আঁকাকে শুরু করলাম। আঁকাকের জন্য তাহলে কি, প্রথমে একটা বৃত্ত নিলাম, তার বাইরে একটা বহিস্থ বিন্দু ধরলাম, যে বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এবং এই পি বিন্দু থেকে আমি দুটো স্ট্রেট আমার লাইন টানলাম, স্ট্রেট লাইন বা বলতে পারো সরলরেখা টানলাম। সেই সরলরেখা দুটো যে বিন্দুতে ছেদ করেছে বৃত্ত, সেই দুটো বিন্দুর নাম দিয়ে দিলাম এ আর বি। এবার আমরা কি করব, প্রদত্ত লিখব, প্রদত্ত লেখা শুরু করব। এখন আঁকা শেষ হয়নি, এখন আরেকটু আঁকতে হবে, কিন্তু তার আগে যেটুকুনি এঁকেছি সেটার প্রদত্তটা লিখে নিই। তো আমরা প্রদত্ত লেখার নিয়ম কি বলেছি, যে উপপাদ্যে যেটা লেখা আছে সেটা দেখে দেখে লিখব। জাস্ট আমরা ছবিটা এঁকেছি তার মধ্যে যে জ্যামিতিক আঁকাগুলো আছে, বৃত্ত রেখা, তাদের নামগুলো লিখে দেবো, এবিসিডিগুলো লিখে দেবো, জাস্ট হয়ে যাবে। তাহলে আমার উপপাদ্যে ওপরের লাইনটা দেখতে পাচ্ছি, আমার লেখা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। তো এখানে আমার বৃত্তের নাম হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমি লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এখানে আমার পি। তাহলে পি থেকে দুটি স্পর্শকের নাম কি দিয়েছি, একটা পি এ দিয়েছি, একটা পি বি দিয়েছি। তাহলে দুটি স্পর্শক পি এ ও পি বি যারা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে, যা বলতে পারো, স্পর্শ করেছে। তাহলে এবার এরা স্পর্শ করেছে, এবার আরেকটু আঁকাটাকে আঁকবো। কি করব না, এ আর ও বিন্দু দুটোকে যোগ করব, ও আর বি বিন্দুকে যোগ করব, আর ও আর পি বিন্দুকে যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলাম। এবার প্রত্যেক বাকি অংশটা লিখব, নাকি ও এ যোগ করেছি, ও বি যোগ করেছি, আর ও পি যোগ করেছি, তাই আমি লিখে দিলাম ও এ। এবার ও এ আর এ লেখার সময় যেন কমা থাকে, তাহলে বোঝা যাবে যে দুটো আলাদা আলাদা বিন্দু। এবার সেমিকোলন মানে একটা রেখা হয়ে গেল। তারপরে ও কমা বি মানে ও একটা আলাদা বিন্দু, বি একটা আলাদা বিন্দু যোগ করেছি, তাহলে তারপর একটা সেমিকোলন মানে একটা লাইন হয়ে গেল। তারপরে ও কমা পি, এই দুটো বিন্দুকে যুক্ত করার ফলে ও কেন্দ্রে আমার দুটো কোণ উৎপন্ন হয়েছে। সেই কোণ দুটো কি কি, আমি লাল আর নীল রং দিয়ে বুঝিয়ে দিয়েছি। ওপরের যে কোণটা উৎপন্ন হয়েছে ও কেন্দ্রে সেটা হচ্ছে পি ও এ। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোণ যে বিন্দুতে থাকে সেই বিন্দুটা সবসময় মাঝখানে থাকে। তাহলে এখানে ও বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে কোণের যখন নাম লিখব তখন ও বিন্দুটা যেন মাঝখানে থাকে। তাহলে কোণ চিহ্ন দিলাম, কোণ চিহ্ন দিয়ে লিখছি পি ও এ ও পি ও বি উৎপন্ন হয়েছে। এবার কি আমাকে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে বাইরে যে দুটো স্পর্শক দেখতে পাচ্ছি আমরা, পি এ আর পি বি, এরা দুজনের দৈর্ঘ্য সমান। তাহলে 1 নম্বর প্রমাণ হচ্ছে পি এ সমান সমান পি বি। 2 নম্বর হচ্ছে প্রদত্ততে যে দুটো কোণ লিখেছি সেই দুটো সমান হবে। আর লাল রঙের কোণটা হচ্ছে আমার পি ও এ, আর নীল রঙের কোণটা হচ্ছে পি ও বি। তো এই দুটো সমান, তাহলে এই হচ্ছে আমার দুটো প্রদত্ত। এবার আমরা শুরু করব প্রামাণ্য। এখানে কোনো অঙ্কন নেই, একটা মাথায় হেডেক চলে গেল যে অঙ্কন লিখতে হবে না। প্রমাণ স্টার্ট করার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে এই দুটো জিনিসকে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কী দেখাতে হবে। যদি আঁকাটা ভালো করে দেখো, দুখানা বড় বড় ত্রিভুজ হয়ে গেছে, একটা ওপরে ত্রিভুজ আছে, একটা নিচে ত্রিভুজ আছে। ওপরে যে ত্রিভুজটা হয়েছে পি এ ও, আর নিচের যে ত্রিভুজটা আছে পি বি ও, এই দুটোকে আমাদের সর্বসম দেখাতে হবে। যদি আমরা এই দুটোকে সর্বসম দেখাতে পারি তাহলেই আমরা আমাদের যে প্রামাণ্য আছে সেটাকে আমরা লিখে ফেলতে পারবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। তাহলে এবার প্রমাণটা শুরু করা যাক। আমরা অলরেডি জানি
যে পি এ আর পিবি দুটোই হচ্ছে স্পর্শক, এবং ও এ আর ও বি যে দুটো লাইন আছে বৃত্তের ভেতরে, তারা কি, তারা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা অলরেডি জানি। তো আমি এটা লিখে নিচ্ছি যে পি এ আর পি বি, এবার এরা হচ্ছে স্পর্শক, এবং ও এ এবং ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি আগের 40 নম্বর পদ্ধতি দেখে থাকো, ওখানে অলরেডি আমরা প্রমাণ করেছিলাম যে বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অলওয়েজ বৃত্তের ওপর লম্ব হয়। মানে বৃত্তকে স্পর্শ করেছে যে বিন্দুতে একটা লাইন, সেই বিন্দুতে যদি আমি একটা ব্যাসার্ধ আঁকি বৃত্তের কেন্দ্র দিয়ে, তারা একে অপরের সঙ্গে লম্ব হয়। তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ কার ওপর লম্ব, না পি এ যে স্পর্শকটা আছে তার ওপর লম্ব, এবং ও বি হচ্ছে পি বি স্পর্শকটার ওপর লম্ব। তাহলে লিখে দিলাম, অতএব ও এ লম্ব পি এ ও ও বি লম্ব পিবি। এই পর্যন্ত বোঝা গেল। যদি ও এ পি এর ওপর লম্ব হয় আর ও বি পিবির ওপর লম্ব হয়, তাহলে ওরা কি কোণ উৎপন্ন করবে, ওরা দুজন এ আর বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেহেতু ওরা লম্ব মানেই 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারবো যে দুটোই 90 ডিগ্রি, তার মানে দুটোই সমান। তাহলে লিখতে পারবো ওই যে কোণ দুটোর নাম কী হবে। এবার দেখো, একটা কোণ এ বিন্দুতে আছে, একটা কোণ বি বিন্দুতে আছে। তাহলে এবার কোণটার নাম লেখার সময় এ আর বি দুটো মাঝখানে থাকবে, ও মাঝখানে থাকছে না। আগের বারে ও মাঝখানে ছিল, এবার এ আর বি দুটো মাঝখানে থাকবে। তাহলে কোণ ও এ পি সমান সমান কোণ ও বিপি সমান হয়ে গেল। এরপরে একটা জিনিস খেয়াল করো, ওই যে দুটো ত্রিভুজ লম্ব, ওপরে যে ত্রিভুজটা আছে, ওপরে আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। ওপরে একটা ত্রিভুজ হচ্ছে ও এ পি, আর নিচের ত্রিভুজটা হচ্ছে ও বিপি ত্রিভুজ দেখতে পাচ্ছি। সেখানে ও পিটা হচ্ছে একটা অতিভুজ, দুটো ত্রিভুজেরই অতিভুজ। কেন? ওপরের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার 90 ডিগ্রি আছে এ বিন্দুতে, আর নিচের ত্রিভুজটার 90 ডিগ্রি আছে বি বিন্দুতে। এবার এ বিন্দুর উল্টো দিকের বাহু কোনটা, এ বিন্দুর বিপরীত বাহু কোনটা হবে, বিপরীত বাহু মানে অপোজিট বাহু। তো অপোজিট বাহু হচ্ছে এখানে ওপি। ঠিক একইভাবে বি বিন্দুরও অপোজিট বাহু, যেমন এ বিন্দুর অপোজিট বাহু ওপি, সেরকম বি বিন্দুরও অপোজিট মানে বিপরীত বাহু হচ্ছে ওপি। তাহলে ওপি হচ্ছে দুটো ত্রিভুজেরই অতিভুজ। তাহলে আমি কি বলতে পারি, ওপি হলো সাধারণ বাহু। তাহলে আমরা কি পেলাম, ওপি সাধারণ বাহু, কারণ তারা দুটো ত্রিভুজের সাধারণ অতিভুজ। ঠিক আছে, অতিভুজটা তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট লিখেছি। ওপি হলো সাধারণ বাহু, কারণ ওপি দুটোরই আছে, দুটোতেই আছে। আর একটা কি সমান তোমরা বলতে পারো, এই দুটো ত্রিভুজকে সমান সর্বসম দেখাতে গেলে তুমি আর কি সমান বলতে পারো, একটু মাথায় খেয়াল করো। প্রথমত দুটো কোণ আমি সমান বলে দিচ্ছি, দুটো 90 ডিগ্রি, দুটো কোণ সমান হয়ে গেছে। আর একটা হয়ে গেছে দুটো বাহু সমান হয়ে গেছে। আর একটা যদি বাহু সমান দেখাতে পারি তাহলেই হয়ে যাবে এরা দুজনে সর্বসম। আর কোন দুটো ত্রিভুজের মধ্যে কোন দুটো বাহু সমান আছে, খুবই সোজা। এই দুটো ত্রিভুজের দুটো বাহু আছে যারা সমান, কি না ও এ যে বাহুটা আছে আর ও বি যে বাহুটা আছে, কারণ দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ। ও এ আর ও বি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওরা দুজন সমান হবে। তাহলে দুটো ত্রিভুজের তিনটে জিনিস আমরা সমান দেখিয়ে দিলাম। প্রথমে একটা কোণ দেখালাম যেটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল। তারপরে একটা সাধারণ বাহু পেলাম যেটা কিনা ওপি, ওপি হচ্ছে সাধারণ বাহু, যেটাকে আমি কি বললাম, অতিভুজ। ওপি হচ্ছে অ্যাকচুয়ালি অতিভুজ, দুটো ত্রিভুজেরই। তো অতিভুজকে ইংলিশে বলে হাইপোটেনাস। ঠিক আছে, হাইপোটেনাস। আর 3 নম্বরটাও একটা বাহু পেলাম যেটা হচ্ছে সাধারণ বাহু নয়, কিন্তু সমান, কিনা দুটো বৃত্তের ব্যাসার্ধ ও এ আর ও বি, এরা দুজন একই বাহু নয়, কিন্তু ওদের দৈর্ঘ্য সমান যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওটাও একটা সাইড দুটো ত্রিভুজের। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম কিভাবে হচ্ছে, না এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে না, ফার্স্টে আমরা একটা রাইট অ্যাঙ্গেল পাচ্ছি আর, তারপরে আমরা হাইপোটেনাস পাচ্ছি যেটা কি অতিভুজ এইচ, আর 3 নম্বর হচ্ছে আমাদের একটা ব্যাসার্ধ পাচ্ছি যেটা কিনা বাহু সাইড। তাহলে তার জন্যই আমরা বলতে পারবো যে আর এইচের শর্তানুসারে
এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ দুটোর নাম কি? পি এ ও আর ত্রিভুজ পি বি ও। এবার তুমি নামটা যেরাম ইচ্ছা লেখো, কোনো যায় আসে না। এই অক্ষরগুলোকে যেমনভাবে ইচ্ছা লিখতে পারো। তুমি পিটাকে আগে না লিখে এটাকেও লিখতে পারো আগে, বা ওটাকেও আগে লিখতে পারো, ঠিক আছে, কিন্তু তিনটেকে লিখতে হবে। তো তিনটে বিন্দুতে একটা ত্রিভুজ হয়, তো তাই তিনটে বিন্দুকেই লিখতে হবে। তুমি আগে লেখো কি পরে লেখো কোনো যায় আসে না, কিন্তু তোমাকে ত্রিভুজ চিহ্নটা দিতে হবে। ত্রিভুজ চিহ্ন দিলেই বোঝা যাবে যে ওটা ত্রিভুজ। আর যদি তুমি কোণ চিহ্ন দিতে পারো তাহলে ওটা কোণ হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রথম ওপরের যে ত্রিভুজটা তার নাম লিখে দিলাম পি এ ও, আর নিচের ত্রিভুজটা হচ্ছে পি বি ও। দুটো সর্বসম কি শর্তানুসারে? আর এইচ এস শর্তানুসারে। আর এইচ এস কীভাবে এলো সেটা আমি বলে দিয়েছি। দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে ওদের পি এ আর পি বি যে বাহু দুটো আছে ওরাও সমান হবে, এবং ও কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন হয়েছিল স্টার্টিংয়ে সেই দুটো কোণও সমান হবে। তাহলে তোমরা এখন যে প্রামাণ্যে যে দুটো প্রমাণ লিখেছিলে সেই দুটোকে এবার লিখে দেবো অনুরূপ বাহু অনুরূপ কোণ। এটাই হয়ে গেল আমাদের প্রমাণিত। অতএব আমরা 41 নম্বর উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম। আশা করি ব্যাপারটা বোঝা গেল কি হলো। যদি না বোঝা যায় ভিডিওটা আবার স্টার্টিং থেকে একবার দেখে নেবে, খুবই সোজা।